হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, ফারিয়ার প্রথম জামাই ষষ্ঠী, কাজে এটা তো একটা বড় ব্যাপার, সেটা মানো ইয়া না মানো, ঠিক আছে। না, নতুন বিয়ে হয়েছে, জামাই ষষ্ঠী একটা দারুণ ফিলিং। আমারও ছিল। বেশ নতুন নতুন বউ সেজে বাপের বাড়ি যাব, সেখানে গিয়ে কি কি অনুষ্ঠান হয়, অনেক অনুষ্ঠান হয়, কিন্তু আমাদের যেমন হয়েছিল প্রথম জোরে দাঁড়িয়ে বরণ করবে, তারপর বসিয়ে তোমার আম মিষ্টি ওগুলো সামনে রেখে আশীর্বাদ হবে, পাখার হাওয়া দেবে, তারপর সেগুলো ওইখানেই বসে খেয়ে উঠতে হবে, তারপরে গিফট দেবে, তারপর আমরা গিফট দেবো, তারপরে দুপুরের ভরপুর খাওয়া দাওয়া। আমাদের তো আবার একই সঙ্গে খেতে হয়েছিল, মানে জামাইয়ের একটা প্লেট, আর মানে জামাইকে মানে কি বলবো 16 পদে খাওয়ানো, আর পাশে আমাকেও দেওয়া হয়েছিল। ওই এমন হয়েছিল, মানে আমার হাজব্যান্ডকে যা দিয়েছিল সে সবটা খেতে পারিনি, উল্টে আমারগুলো তুলে দিয়ে আমি তারটাই খেয়েছিলাম, এরকম ব্যাপার হয়েছিল। মানে এক প্লেটে দুজনের খাওয়া হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তা তখন সেটা করতে পেরেছিল মা, বয়সও কম ছিল, রান্নাবান্নাও করেছিল, প্রথম প্রথম নতুন নতুন জামাই, দারুণ ব্যাপার। আর একবার হয়েছিল যখন জামাই ষষ্ঠী করতে এসেছিলাম প্রথম মেয়েকে নিয়ে, জন্মের পর, সেবারও খুব মজা হয়েছিল। ব্যাস তারপর থেকে আর পারিনি। এক তো ছুটি ছাটার দিন ছাড়া জামাই ষষ্ঠী পড়তো না, প্লাস জামাই ষষ্ঠীর দিন যত দিন বেড়েছে মা তো না খেয়ে থাকতো, উপোস করে অত রান্না করতো, সেই কারণে ওই জিনিসটা আস্তে আস্তে আমার বরের পক্ষ থেকেই তুলে দেওয়া হয়েছিল। যেখানে তোমার মাই জামাই ষষ্ঠীর দিন খায় না, সেখানে কি দরকার এত সব রান্না করা। তার থেকে ষষ্ঠীর দিন মা যেভাবে পুজো করেন, নিরামিষ খান, সেভাবে খান। আমরা এরপরে কোনো একটা দিন, ছুটির দিন রবিবার দেখে যাব, সেখানে গিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া হবে, সেদিন তোমার মাও খেতে পারবে। আমার ডিসিশনটা ভীষণ ভালো মনে হয়েছিল, এবং আমার বিয়ের 5 বছর পর থেকে এইভাবেই চলছে আমাদের জামাই ষষ্ঠী, ঠিক আছে। যে জামাই ষষ্ঠীর দিন আমাদের কোনো দিন যাতায়াত হয়নি, যেহেতু মার কষ্ট হয়, ঠিক আছে। তো এটুকুই, তো সেটা তো সবার হবে এমন কথা নয়, সবাই উপোস করে থাকে কিনা আমার জানাও নেই। এইবার হচ্ছে তোমার যেটা আমি বলতে এসেছি, ফারিয়া এবং ম্যান্ডি, এদের জামাই ষষ্ঠী একসাথে হচ্ছে। এই যে জামাই ষষ্ঠী আজকে ম্যান্ডির মার বাড়িতে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি যেটা ম্যান্ডির বাবার বাড়ি, যেটা এখন ম্যান্ডির বাড়ি, যেখানে ওর মা থাকে, অনেক কথা বলতে হয় এই বিষয়ে। তো একটা কথাই মনে হচ্ছিল, এই জামাই ষষ্ঠীটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডির বাবা করতো, সেটা কিন্তু আমি দেখেছিলাম। উনি নানান রকম রান্না নিজে হাতে করে নিজের জামাই মেয়েকে খাওয়াতেন এবং নাতনিকে। এবং লাস্ট ইয়ার যে বছর উনি মারা গেলেন, সে বছরের আগের বছরও উনি খাওয়াতে খাওয়াতে বলেছিলেন যে সামনের বছরও আরও রান্না করে খাওয়াবো যদি বেঁচে থাকি। কথাটা আমার খুব মনে পড়ছিল, অর্থাৎ ওনার মনের মধ্যে কোথাও না কোথাও ছিল, ওনার শরীরটা হয়তো সে অর্থে পারমিট করছিল না যে হয়তো বা উনি বাঁচবেন না। তা বয়স্ক সব লোকেরাই একই কথা বলে, এ কথাগুলো আমাদেরও শুনতে হয়, সামনের বছর যদি বেঁচে থাকি। যাই হোক, খুবই কষ্টের কথা এগুলো, কিন্তু শুনতে হয়, তারা শোনান, তাই শুনি যাকে। তো সেই বাড়িতে জামাই ষষ্ঠী হচ্ছে আজকে দীর্ঘদিন পর, এবং বাড়িটা এখন নতুনভাবে সেজে উঠেছে। কাজে সেই পুরনো বাড়িটার খুঁজে পাওয়া যায় না, সেটা এখন সবেতেই নতুনের ছোঁয়া। যাই হোক, বাড়িতে এখন এসি লেগেছে, গরম কম, সেখানে খাওয়া দাওয়া যতই হোক, মাথায় তো ছাদ নেই, সম্ভবত ওটা তোমার অ্যাসবেস্টাসের ছাউনি, মানে অ্যাসবেস্টাসের ছাদ। কাজে তার জন্য এসি লাগালেও কিন্তু সেই অর্থে ঠান্ডা হয় না, যেটা কিনা দেখেই বোঝা গেল খুবই গরম। ওরা খেতে হাঁসফাঁস করছে, এবং বিকেল অবধি টিকতে পারলো না, সেখান থেকে যে যার বাড়ির দিকে পলায়ন করলো বলতে পারো, ঠিক আছে। রান্না কিন্তু বিশেষ কিছু হয়নি, কারণ ওই যে মহিলা, অর্থাৎ ম্যান্ডির মা, উনি যে বিশাল কিছু রাঁধুনি এমন নন, কিন্তু দেখান উনি খুব পটিয়সী, কিন্তু উনি করতে ভালোবাসেন না। উনি অ্যাকচুয়ালি নাচুনি টাইপের, আমার যা মনে হয়। ওনার মধ্যে মামা ভাবটাই কম। উনি হলেন ছ্যাবলা নাম্বার 1। এতগুলো কথা কেন বলছি না, কোনো ভদ্রতা সভ্যতাই ওনার মধ্যে নেই, আর মামা ব্যাপারটা তো নেই। উনি কম বয়সে বিয়ে হয়েছে বলে উনি নিজেকে এমন একটা প্রতিপন্ন করে রেখেছেন যেন উনি যে বয়সে ওনার বিয়ে হয়েছে সেই বয়সে এখনও দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ওনার শরীরের বয়স বেড়ে গেলেও মনটা এখনও যেন সেই 16 বছরে আটকে রয়েছে। অর্থাৎ উনি এখনও ইয়ার্কি ঠাট্টা ফাজলামো করতে পারেন। ভাই, আমি অন্তত আমার কথা জানি না কারোর সঙ্গে মিলবে কিনা, 16 বছর বয়স তো আমাদেরও ছিল। তো সেই সময় কিন্তু আমরাও এইভাবে ইয়ার্কি মারতে পারিনি, নিজের বন্ধু বান্ধবের সঙ্গেও মারতে পারিনি। সেখানে ছেলে মেয়েদের সঙ্গে বা ছেলে মেয়ে স্থানীয় লোকজনদের সামনে মারবো, সেটা দুঃস্বপ্নেও ভাবা মুশকিল, ঠিক আছে। সেটা যাই হোক, জানি না যে সবাই শিক্ষিত হবে বা শিক্ষিত হলেই এই বোধটা থাকবে এমন নয়। আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু এত শিক্ষিত ছিলেন না, কিন্তু তারা জানতেন কার সামনে কি কথা বলতে হয়, কোনটা শোভন কোনটা অশোভন। কাজে এই মহিলার মধ্যে কোনো বোধই নেই, শুধু ছ্যাবলামো ছ্যাবলামো আর ছ্যাবলামো। আমার মনে হয় এর মেয়ে জামাইও যথেষ্ট লজ্জা পায়, কিন্তু কিছু করার নেই, কারণ তার বাবার বাড়িটা দেখাশোনা করার জন্যও তো একটা লোক লাগে রে ভাই। তার জন্য বাধ্য হয়ে বলতে পারো, বা নিজের গুডউইলটা বজায় রাখার জন্য বলতে পারো, বা যে লোকে কি বলবে, মা এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াচ্ছে, সেই জন্যও বলতে পারো মাকে বাবার বাড়িতে ঠাঁই দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ দেখো, আমার বাড়ি থাকলেই হয় না, সেই বাড়িটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নাড়াঘাটা করেও রাখতে হয়, তাই না। সেইখানে একটা ভালো এটা সিদ্ধান্ত নিয়েছে। তো আছে তো ভালো কথা, কিন্তু এই মহিলা সবসময় ব্লগিং করবে আর বলবে
এই তো আমার জীবন এভাবেই চলছে, এই তো এখানেই আমার আটকে থাকতে হবে। মানে ওনার দশাটাই হচ্ছে উনি ঘুরে মানে বাঁধন ছাড়া পাখির মতো উড়ে বেড়াবেন আকাশে। ওনার এই চার দেওয়ালটা ঠিক পছন্দ নয়। অথচ কিছু তো করার নেই, দিনের শেষে 4-5 দিন উড়লেও একটা সময় তার মনে হয় নিজের একটা ঠাঁই হলে ভালো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন একটা ঠাঁই হয়েছে, তার বৈবাহিক সূত্রেই হয়েছে, তো সেই ঠাঁইটা আজকে যদি উনি আবার পরিত্যাগ করেন, তো উনি হয়তো বুঝতে এখন পারছেন কি পারছেন না আমার জানা নেই, যে আর হয়তো ওনার শেষ জীবনটা কোনোভাবেই ভালো যাবে না। ঠিক আছে, ওই ওর দৌড়ে লাথি ঝাঁটা খেয়েই কাটতে হবে, অথবা ইউটিউবের কল্যাণের টাকা পেয়ে ওই টাকায় বাড়ি ভাড়া দিয়েই তার থাকতে হবে। আরে সেও তো বাড়িতেই থাকতে হবে, রাত গেলে তো আর রাস্তায় ঘুরলে চলবে না। ঠিক আছে, তো এনার ভাবকায়দাই হচ্ছে আমি লোকের বাড়ি বাড়ি যাব, সেখানে আমি থাকবো, দুটো হাসি মশকরা ঠাট্টা ইয়ার্কি করব, তাতে লোক খুশি হয়ে আমায় রান্না করে 4 বেলা খাওয়াবে, আর আমি সেখানে খাওয়া দাওয়া করব, তাদের মনোরঞ্জন করব, আর হাত পা ছেড়ে ঘুমাবো। এটা আমি ওই যে পাপিয়া ছিল না, যদি খুব ভুল না করি, যার বাড়িতে এই মহিলা ছিলেন বেশ কয়েকদিন, তারপর তারই বদনাম করে বা পাপিয়া এর নামে বদনাম করে মানে দুজনের গায়ে কাদা ছিটকে গেল। তো সেই বাড়িতে ঠিক এইভাবেই চলছিল, তার জন্যই এত অশান্তি। হ্যাঁ, উনি হয়তো কিছু করবেন না, রান্না করবেন না, বা বাড়ির কোনো কাজে হাত লাগাবেন না, অথচ বাড়িতে থাকবেন, খাবেন, একটা ঘর জুড়ে থাকবেন। এটা কখনো হয়? কখনো সম্ভব? কেউ কাউকে এইভাবে পুষবে? পোষা কিন্তু সম্ভব না। আরে ভাই, নিজের সংসারেও তুমি যদি শুয়ে বসে থাকো, আর লোকে তোমাকে কতক্ষণ তোমার মুখের সামনে দুটো খাবার ধরে দেবে না কিন্তু। কাজে নিজের বাড়িতেই যখন তুমি এই আপ্যায়ন পাবে না, তো পরের বাড়িতে কি করে পাবো বলে আশা করো? কাজে সব দোষ অন্যের, এটা ভাবাও কিন্তু ভুল। কাজে এর যে দোষ প্রতি পদক্ষেপে রয়েছে, এবং এর জামাই যে একে মোটে সহ্য করতে পারে না, এটা কিন্তু একদম 100% সত্যি কথা। ঠিক আছে, এই কানাঘুষো মারফত আমরা অনেকবার শুনেছি, জেনেছি, আর আজকে তো দেখতেও পাচ্ছি। যাই হোক, তো দুটো গিফট পাওনা হলো ওনার, দেখলাম একটা ইলেকট্রিক ফ্যান, মনে হয় ব্যাটারি চালিত, আর একটা ব্যাটারি চালিত লাইট। দুটোই মনে হয় সম্ভবত অনুপমের কল্যাণেই কলকাতা থেকে কিনে ওইখানে গেছে। একজন এক জামাই দিল, আরেক জামাই দিল, মানে পাতানো জামাই দিল। যাই হোক, তাদের জন্য ফ্রাইড রাইস চিকেন রান্না হয়েছে। তো তারা তো খেয়ে বাপ করে দৌড়। অনুপম অনেক জিনিস নিয়ে গেছে দেখলাম। একটা চক্ষু লজ্জা আছে ওর, যাচ্ছি যখন লোকের বাড়িতে যাওয়ার মতো যাবো না, যেটুকু করার করেছে, সেটা কথা নয়। সে ম্যান্ডিও করবেই। দেখো, যে দুটো শাড়ি ম্যান্ডির মা দিল, সেটা কি ম্যান্ডির মা কিনেছে? একদম নয়। ম্যান্ডি ওই শাড়ি দুটো ওর মাকে দিয়ে রেখেছিল আগের দিন এসে, যেটা কিনা বারবার মনে করা সত্ত্বেও তার মার মনে পড়ছিল না যে দুটো শাড়ি বার করে দিই। তারপরে হয়তো ধাক্কা মেরে মনে করিয়েছে, তারপর দুটো শাড়ি আলমারি থেকে বেরিয়েছে। ঠিক আছে, এবং শাড়ি দুটো তারা তৎক্ষণাৎ পরেও নিয়েছে। যদি আবার সেই শাড়ি দুটো ওখানে ভুলে রেখে আসে, আর ভুলে যদি ম্যান্ডির মা ওই শাড়ির মধ্যে দুটোর একটা পুড়ে ফেলে, কারণ দুটো সেম, একই শাড়ি দুটো রাখতো না, একটা যদি নিয়ে নিত, বলা তো যায় না, তাই না? কারণ এই মহিলাকে কিছুই বলা যায় না। আরে শাড়ি পছন্দ করে না তো কি হয়েছে? শাড়ি পরার ইচ্ছা তো মনের মধ্যে আছে। যাই হোক, সেটা কথা নয়। কথাটা হচ্ছে যে ওনার অনেক শখ, যেগুলো অপূর্ণ থেকে গেছে, যেগুলো উনি পূরণ করতে চান এই ইউটিউবের কল্যাণে। তো আমার মনে হচ্ছে ওনার এখনকার বর্তমান শখ হচ্ছে গোয়ায় যাওয়া। কারণ উনি যে পোশাকটা পরার ইচ্ছা ওনার অবচেতন মনে জানিয়েছেন অনুপমের সামনে, সেটা তো একমাত্র আমার মনে হয় আমাদের কমিউনিটিতে গোয়াতে গিয়েই করা সম্ভব আপাতত। আর নয়তো বা কোনো রিসর্টে যেতে হবে, যেখানে কিনা এসব পরা যায় অবলীলা। তো এগুলোর জন্য ওনাকে যদি কেউ হেল্প করে তো করবে। যাই হোক, ম্যান্ডি করতে পারে, সব স্পন্সরশিপ ম্যান্ডি করে দিল, করতেই পারে। যাই হোক, এটা তো গেল। আর জামাই ষষ্ঠী, আচ্ছা, সেই নিয়ম থাকুক আর না থাক, খাওয়া দাওয়ার নিয়মকানুন আছে। তো ম্যান্ডিকে বলবো, এগুলো বাড়িতে বসে না করে, তোমার যা ক্ষমতা, তোমার মাও এখন ইনকাম করে, তো তুমি তো ইজিলি কোনো এসি রেস্টুরেন্ট বুক করে যেতে পারতে, নতুনত্ব দেখাতো। সেখানে তোমার মাও একটু সাজুগুজু করতে পারতো, নাইটি করে তোমাদের ব্লগিং করতে হতো না জামাই ষষ্ঠী, তাই না? প্লাস তোমার একটু আরাম করে এসিতে বসে খেতেও পারতে কি, আর মানে রকমারি খাওয়ারও খেতে পারতে। এটাই কি খাওয়া হলো? কিছু কি হলো? তোমার মা যতই গুছুনি দেখান, এটা যার দিন ওটা যার দিন দেখান, তোমার মা কিন্তু কাজ ভালোবাসেন না, এটা কিন্তু পরিষ্কার। করতে হয়, না করলে লোক বুঝবে না, সেই জন্য কোনো সময় করতে হয়, এটা কিন্তু পরিষ্কার। কারণ ম্যান্ডির মা যে কী পরিমাণ সুবিধাবাদী আর মানে পাল্টি খাওয়া পাবলিক, সেটা তো ম্যান্ডি যখন ওই ফুলের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিল, তখনই আমরা বুঝতে পেরেছি। সেই যখন ধরা পড়ে গেল, পুলিশে খবর দেবো বললো, যে বিশাল ক্যাওস হলো, ম্যান্ডি কাঁদতে বেরিয়ে গেছিলো। সেই ম্যান্ডির মা, আমার মেয়ে কোনো কথা শোনে না, একটাও কথা শোনে না, তার যা ইচ্ছে করে, কত কথা বলেছিল মেয়ের বিপক্ষে গিয়ে, অথচ সে মা হয়ে মেয়েকে কিন্তু শাসন করতে পারেনি। যদি বা সে বলেছিল শাসন করতে গিয়ে মেয়ের কাছে অনেক ধাক্কা ধুক্কি খেতে হয়েছে, কিন্তু আমি বলবো এটা শুরু থেকে করা উচিত ছিল। আমি তাকে বাড়তে দিয়েছি, আর শেষে গিয়ে যখন সে টোটালি বেড়ে গেছে, তাল গাছের মতো হয়ে গেছে, তখন তাকে গিয়ে আমি বললাম, ভাই তোমার তো আর বাড়লে চলবে না, এবার তুমি খাটো হয়ে যাও। তাল গাছ আমার কথা শুনবে কি? তার একটা ডাল আমার মাথায় ফেলে আমার মাথাটাই ফাটিয়ে দেবে, এটাই করবে। ঠিক আছে, হয় সেই তাল গাছটাকে আমার কেটে মাটিতে ফেলতে হবে, অথবা আমার তাল গাছের জায়গা ছেড়ে চলে যেতে হবে, এই তো, আর তো কিছু করার নেই। ম্যান্ডির মা তার মেয়েকে মানুষই করতে পারেনি। যেটুকু সে নিজেকে কন্ট্রোল করেছে, আমি বলবো আজকে স্যান্ডির
বাড়ির লোকজনের কল্যাণে বা স্যান্ডির কল্যাণে হয়েছে, একটা জায়গায় স্থিত হয়েছে, একটা কন্ট্রোলে রয়েছে, একটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারেনি। আর কি বলবো, এই মার রক্তই তো মেয়ের মধ্যে প্রবাহিত হয়ে রয়েছে, সেই জন্য মাঝে মাঝেই মনটা উচাটন হয়ে যায়। আর বাবার রক্ত খানিকটা রয়েছে বলে বাড়িটাকে ভালোবাসে। এইটা হলো ম্যান্ডির মধ্যে চলছে, মানে দুজনের একটা বিপরীতমুখী প্রবাহ ওর মধ্যে চলে। এক সময় মনে হয় বাড়িটা অস্থির করছে, বাড়ির বাইরে ঘুরে বেড়ায়। আরেক সময় মনে হয় এই বাড়িটাই আমার স্বর্গ, যেখানে গেলে আমি মুক্ত হব। খুব কষ্ট হয় আমার ওই ম্যান্ডির চরিত্রটা দেখলে। ও নিজেও বলেছিল এক সময় যে আমার বাবা মার মতো বাবা মা যেন কারুর না হয়। কতটা কষ্ট থেকে বলেছিল, ছোট থেকে নিজের ফ্যামিলিকে ওয়াচ করে বলেছিল, আজকে আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। যাই হোক, ফারিয়ার নতুন জামাই ষষ্ঠী, ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে হয়েছে, তবু তো হয়েছে। ওদের মধ্যে ও এখন যেহেতু এখন হিন্দু বউ, হিন্দু ঘরের বউ, কাজেই ওর বাড়িতে তো কোনোদিনও জামাই ষষ্ঠী হওয়া সম্ভব নয়, ওর বাপের বাড়িতে। কাজেই এই জামাই ষষ্ঠীর আনন্দটা ওকে কোনো হিন্দু ফ্যামিলির থেকেই নিতে হবে, আর তো কোনো উপায় নেই, তাই না? কাজেই এটা ওর বরের কপাল বলতে পারো। কিন্তু ভালোবাসার কাছে কোনো নিয়ম নীতি অনুষ্ঠান ভারী কাজে দেয়, কিছুই কাজে দেয় না। সেখানে নিজেরা ভালো থাকবো, নিজেরা ভালো সবাইকে রাখবো, আর সঠিক পথে চলবো, এইটুকু যেন ওদের কাছ থেকে এইটুকুই আমরা ওদের কাছে আশা করি। যাই হোক, একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে ফারিয়ার একটা ভিডিওর মধ্যে, ব্লগিংয়ের মধ্যে দেখলাম ওরা মাঝরাতে মাইক্রো ওভেনে পাঁপড় পুড়িয়ে খাচ্ছে। ওদের দেখে আমার মনে পড়লো, এক্স্যাক্টলি আমি সঙ্গে সঙ্গে নিজেও সেটা করলাম। মানুষের ভালো জিনিসটা দেখে কিন্তু করতে ইচ্ছে করে। মাইক্রো ওভেনে 20 মিনিট যদি তুমি কাঁচা পাঁপড় রাখো, তাহলে কিন্তু সেটা সুন্দর পোড়া পাঁপড়ের আকার ধারণ করে, কিন্তু পুড়ে যায় না, পাঁপড়টা খাওয়া যায়, খুব খাস্তা হয়ে যায়, ঠিক আছে? যেটা কিনা উনুনে বা গ্যাসে দিলে তোমার কালো কালো হয়ে যায়, সেটা হয় না। তো সেইভাবে যদি তোমরা পাঁপড় খাও, কাজে উইদাউট তেলে ভাজা পাঁপড়টা তোমরা থেকে দূরে থাকতে পারবে, তেলে ভাজা পাঁপড়ের থেকে তোমরা দূরে থাকতে পারবে, একটা হেলদি পাঁপড় তোমরা খেতে পারবে, এটুকু বলতে পারি। অনেকদিন পর আমার মনে পড়লো, না খেতে না ভুলে গেছি পাঁপড়টা এইভাবেও খাওয়া যায়। যাই হোক, অনেকদিন পর মনে করিয়ে দেওয়ার জন্য ফারিয়াকে থ্যাঙ্কস। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, নেক্সট ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।